This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টা বাজে, মানে তো আপনার সময়, মানে ঠোঁট কাটার সময়। প্রত্যেকে তো আমরা ঠোঁট কাটা, বলতে চাই অনেক কিছু, আর বলে আপনার হয়ে ঠোঁট কাটা। তবে আজ ছবি কথা বলবে, ছবি তো কথা বলে। কোর্টে তোলার সময় ভিড় থেকে একটা হাত এগিয়ে আসে সন্দীপ ঘোষের দিকে, কান ঘেঁষে মাথায় চড়, পাবলিকের চড়। মনে পড়ে পার্থ চ্যাটার্জিকে এসআই হাসপাতালের সামনে পেয়ে এক মহিলা চটি ছুঁড়ে মেরেছিলেন। পাবলিক খেপলে কি হয় দেখছেন তো? আরো দেখুন, এই ছবিটা দেখুন। সমর্থকদের করতালির মধ্য দিয়ে সমর্থন জানাচ্ছেন এবং তারা প্রত্যেকেই বলছেন উই ওয়ান্ট জাস্টিস। সেই ছবি দেখাচ্ছি যে যারা এই খান্নার মোড়ের আশেপাশের বাড়িতে আছে তারাও কিন্তু করতালির মধ্য দিয়ে এই আন্দোলনকে সমর্থন করছেন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। খান্না মোড়ের কাছে বামেদের মিছিল যাচ্ছিল, সেই মিছিল পুলিশের ব্যারিকেড ভাঙলে আশপাশের বাড়ির বারান্দা থেকে লাফিয়ে ওঠেন বাড়ির মহিলারা। ছবি বলছে পাবলিক জাগছে। জনতা যখন জাগছে তখন শিকল খুলছে, খুলছে পুলিশ লালবাজারে। ছবি দেখুন। বিরাট বড় বড় 9 ফিটের গ্রিল বা ব্যারিকেড যাই বলুন, সেগুলো শেকল দিয়ে বাঁধা ছিল। 22 ঘন্টা সময় নিল পুলিশ, আজ শেকল খুলল। গতকাল এই ছবিটাই আপনাদের দেখাবো। আবার এই যে ব্যারিকেড, সেখানে বড় বড় তালা শেকল দিয়ে আটকানো হয়েছিল। দেখুন। শেকল আটকাচ্ছে পুলিশ, এটা গতকালের ছবি। বড় বড় তালা, তালার পর তালা, মোটা মোটা শেকল। আর আজকের ছবি একটু আগেই দেখলেন, শেকল খুলছে, জনতা জাগছে। ঠিক সেইভাবে আপনারা দেখলেন বিরাট লোহার খাঁচার ওপরে উঠে তালা লাগিয়েছিল পুলিশ গতকাল। তাহলে টলে যাচ্ছে শাসকের আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাসে 22 ঘন্টা আগে মোটা শেকলে তালার পর তালা লাগানো হয়েছিল, আজ সেই তালা খোলা হলো কেন? প্রতিবাদ যখন রাজনীতির হয়, লড়াই তখন সোজা। মমতা ব্যানার্জি ও তার প্রশাসন এই ময়দানটা চেনে। প্রতিবাদ যখন নাগরিক সমাজের হয়,
26তম দিন আজ। মনে রাখুন, আন্দোলন স্তীমিত হয়নি, এতটুকু হচ্ছে না তা না, ওই এক ইস্যুতে সরকার বিরোধী স্লোগান আরো জোরদার হচ্ছে। রোজ রাত দখলের ডাক চলছে, রোজ কোথাও না কোথাও পথে নামছেন মানুষ, আম জনতা। অচেনা এই ময়দানটা, অচেনা, তাই কি ভুল করে ফেলছে প্রশাসন? আপনি বলুন, সন্দীপ ঘোষকে কয়েক ঘন্টার তফাতে পদ উপহার দেওয়া ভুল নয়? রাজনৈতিক দলের মিছিল ঠেকাতে সাধারণ গার্ডরেল আর ডাক্তারদের মিছিল আটকাতে শেকল তালা ভুল নয়? তালা খুলে মুখ থাকলো পুলিশের। সিপির টেবিলে গিয়ে যখন চিকিৎসক ডাক্তাররা শিরদাঁড়াটা রাখলেন, মুখ থাকলো পুলিশের। পর পর ভুলেই কি পুরো দায়টা সরকার নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছে? তদন্ত করছে সিবিআই, আর দায় রাজ্যের সরকারের উপর। দায়ী এর জন্য রাজ্যের সরকার। এক আরজিকর ঘিরে জনজাগরণ ভয় ধরিয়েছে প্রশাসনের অন্দরে। দাবি ছিল পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, কি আলোচনা হবে? আলোচনা সম্পর্কে আমাদের যে দাবি, সেই দাবি আমরা রেখেছি। সেই দাবি সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি। 12 এবং 14 তারিখের ঘটনার যে দায়ভার, সেই দায়ভার তিনি নিয়েছেন। তিনি মনে করেন এটা তাদের পুলিশি ফেলিওর। বাকি যে ঘটনাগুলো সেই ঘটনাগুলি সম্পর্কে তিনি মনে করেন যে তিনি না যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন। কিন্তু আমরা বলেছিলাম যে স্যার, আপনার এই দায়ভার নিয়ে, নৈতিক দায়ভার নিয়ে আপনার রেজিগনেশন দেওয়া উচিত। তিনি বলেছেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন তাহলে তিনি দায়ভার থেকে নৈতিক দায়ভার নিয়ে রেজিগনেশন দেবেন। উনি রেজিগনেশন দেবে বলেছেন না, উনি বলেছেন তিনি তার কাজে খুশি। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তার দিক থেকে কোনো গাফিলতি ছিল, তাহলে তিনি হাসি মুখে তার রেজিগনেশন মেনে নেবেন। নৈতিক তিনি মনে করছেন যে আমাদের যে দাবি, উনি কোনো সদুত্তর তিনি দিতে পারেননি এবং স্পষ্টতই আমরা অত্যন্ত হতাশ। কিন্তু আমরা যে কাল থেকে অবস্থান করছিলাম একটা ডেপুটেশন দেওয়ার জন্য, তারই পদত্যাগের জন্য তাকে ডেপুটেশন দেওয়া, সেটা তিনি গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যদি হায়ার কর্তৃপক্ষ মনে করে তাহলে তিনি খুশি মুখে পদত্যাগ করে নেবেন। অবস্থান বিক্ষোভ আমরা যেটা করছিলাম সেটা তুলে দেবো, কিন্তু ধর্ণা মঞ্চে আমরা ফিরে গিয়ে নিজের কলেজে যে ধর্ণা মঞ্চ চলছিল সেই অনুযায়ী আমরা আন্দোলন চালাবো। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আমরা সবাই ইতিহাস পড়েছি, ইতিহাসের নানা ঘটনা নিয়ে কথা বলি, কিন্তু আজকের বাংলা যেন চোখের সামনে ইতিহাস তৈরি হওয়া দেখছে। সেই ইতিহাস তৈরি হলো কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের সামনে। গতকাল জুনিয়র ডাক্তাররা যাচ্ছিলেন লালবাজারে, সেই ছবিটা দেখুন একবার। ফিয়ার্স লেনের মুখে তাদের সামনে খাড়া করে দেওয়া হয় লোহার তৈরি 9 ফিট উঁচু ব্যারিকেড, শেকল আর তালায় বাঁধা দুর্ভেদ্য ব্যারিকেড। জুনিয়র ডাক্তাররা লালবাজারের মুখ পর্যন্ত যেতে চেয়েছিলেন, তারপর সিপির পদত্যাগের দাবিতে সিপির সঙ্গেই দেখা করতে চেয়েছিলেন। পুলিশ রাজি হয়নি, জুনিয়র ডাক্তাররা ওখানেই বসে পড়েন। এই 9 ফুটের আমাদের একটা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হলো। আপনার কি মনে হয় স্যার, আমরা ডাক্তাররা যে নিরস্ত্রভাবে আমরা কোনো অস্ত্র বা কোনো রকম একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করতে পারি বলে কি আমাদেরকে এখানে আমাকে কাল রাত থেকে শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করছি? আপনাদের এটা মনে হয় না? এটা নিয়ে তো একটা সিস্টেম আছে। তাহলে স্যার এইভাবে তাহলে তো স্যার বলা হয়েছে সিস্টেম যখন থাকার কথা ছিল তখন ছিল না স্যার। 9 তারিখ যে ঘটনা ঘটে যায়, তারপরে এভিডেন্সের যে অথবা হয়ে যায়, তখন সিস্টেম কিছু ছিল না স্যার। এইটাই স্যার কথা, এইটাই কথা স্যার। আমাদের এই আন্দোলনকে প্রথমে বলেছিল পুলিশ এবং প্রশাসন দুজনই বলেছিল তারা নাকি সুষ্ঠু শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করেন। আমরা একবারও ব্যারিকেড ভাঙার চেষ্টা করিনি, আমরা টপকানোরও চেষ্টা করিনি, কিছুই না। কিন্তু আমাদের জন্য আপনারা দেখতে পাবেন এখানে একটা ব্যারিকেড, ওখানে মোটামুটি 9-10 ফুটের একটা ব্যারিকেড। জুনিয়র ডাক্তাররা ঠিক করলেন পথেই হবে রাত জাগা। মিছিলের পর আমরা হঠাৎ করে আজকে অন্য কথা কেন বলি? এতদিন এমনকি বহুজন বহুবার
রাস্তাতে আন্দোলনকে প্রভোগ করেছে, বলেছে আপনারা আইন অমান্য করছেন না কেন, এরকমও বলেছে, কিন্তু আমরা তো করিনি। তারা আজকে এতদিন পরে আমরা হঠাৎ করে কি কথা বলার কেন করবো? আপনারা যেভাবে এই আন্দোলন এই অবস্থান বিক্ষোভের সাথে পাহাড় নিয়েছেন আপনাদেরকে প্রমাণ জানাই। আবারও বলছি, এই আন্দোলন অনেক দীর্ঘ। রাস্তায় মধ্যে বসে আছে, পুলিশ ছেড়ে বসে আছে, ওরা রাস্তায় নেই, কিন্তু আমার ভাই বোনরা এরকম রাস্তায় পড়ে আছে। কিসের জন্য? সেম জাস্টিস, একটাই জিনিস, জাস্টিস। আমরা জাস্টিস সৃজিত দা আপনাদের একটা মেসেজ জুনিয়র চিকিৎসকরা শুনতে চাইছে। ওদের কথা শুনুন। ওদের কথা শুনছি। ওরাই ইম্পর্টেন্ট। একটাই প্রশ্ন। ঘুরুন ক্যামেরাটা ঘোরান। একটাই প্রশ্ন সৃজিত দা, একটাই প্রশ্ন। ওদের রাত কেটে ভোর হলো, আর এক নতুন অধ্যায় দেখলো কলকাতা। রাস্তার ওপর আন্দোলনকারীরা তারা আন্দোলন করছেন, কিন্তু যারা এখানে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু তাদের এই আন্দোলনকে সমর্থন করছেন। আমরা সমর্থন করে আন্দোলনেতে আমরা ছিলাম। হ্যাঁ, কালকে থেকে সারাদিনই হচ্ছে, আজকে সারা রাত ওনারা ছিল, আবার সকাল থেকে আবার দোকান খুলছি। কালকে তো খুলতেই পেরেছিলাম না দোকান, আজ সকালে খুললাম। চিকিৎসকেরা যে আন্দোলন করছে কিভাবে দেখছেন? ভালো, এই তো দেখা যাচ্ছে ভালো। করতে হবে, তো করবে না তো ভালো হবে না, তো ওদের মিলবে না, তো ভালো হচ্ছে। ওনারা চাইছেন সিপির পদত্যাগ। হ্যাঁ তাই, আপনারাও চান? হ্যাঁ আমি লোক চাই, তো বিচার পাওয়া দরকার নিশ্চয়ই, তো সেজন্য সমর্থন আছে। অবশ্যই সমর্থন করি এবং বিচারও পরিষ্কার হোক, এটাও চাই, যেন ঠিক লোক শাস্তি পায়। ওই জাস্টিস হোনা চাই। একটা সরকারকে 5 বছরের বেশি রাখা উচিত না। ওনারা বলছেন সিপির পদত্যাগ। একদম। প্রচণ্ড রৌদ্রের মধ্যে তারা বসে আন্দোলন করছেন, আর তাদেরকে সমর্থন করার জন্য কখনো জল কখনো খাবার নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন। এরা সেই ভোর রাত থেকে জেগে আছে, রাত জেগে এখানে প্রোটেস্ট করছে, যেটা জেনুইন কারণে হচ্ছে। তো যেটুকু আমরা হেল্প করতে পারছি এদেরকে, সেটুকুই করতে চেষ্টা করছি। কলকাতা পুলিশের বড় কর্তারা এলেন দুপুর 12:10-এ। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা হলো, 22 ঘন্টা আগের দাবি মেনে নিল পুলিশ। বেন্টিং স্ট্রিটের মুখ পর্যন্তই মিছিল যাবে, তারপর প্রতিনিধি দল যাবে সিপির কাছে। গতকালই দাবিটা মেনে নিলে কি হতো? পুলিশ চেয়েছিল বেন্টিং স্ট্রিটের মুখে ব্যারিকেড থাকবে। জুনিয়র ডাক্তাররা বলেন তারাই মানব শৃঙ্খল করে সবাইকে শান্ত রাখবেন, সেটাও মেনে নিল পুলিশ। ছবি দেখুন।
তারপর ওই যে শুরুতেই দেখালাম ইতিহাস তৈরি হলো সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলনের পথে 9 ফুট উঁচু লোহার জাঁদরেল ব্যারিকেড সরিয়ে নিতে বাধ্য হলো কলকাতা পুলিশ। ধাপে ধাপে খুলে গেল লৌহ কপাট। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ধাক্কায় লৌহ কপাট সরিয়ে নিতে হলো কলকাতা পুলিশকে। ওরা আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চাইছিল। আমরা বলেছিলাম আমরা ডাক্তাররা 36 ঘন্টা 72 ঘন্টা নাইট ডিউটি দিই, আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। সেই ধৈর্যের পরীক্ষায় ওরা ফেল করেছে, আমরা দিতেছি। মুহূর্তে যে ব্যারিকেড, যে লোহার যে ব্যারিকেড ছিল সেটা খুলে ফেলা হয়েছে, আর এবার এখানের যে ব্যারিকেড সেই ব্যারিকেড লোহার কারার লৌহ কপাট খুলে গেল। তো এখানে যারা পুলিশ কর্মী রয়েছেন, এই দেখো এখানে কিন্তু ব্যারিকেডের যে দড়ি, সেই দড়ি খোলার যে প্রক্রিয়া, সেই দড়ি খোলার প্রক্রিয়া কিন্তু এখানে শুরু হয়েছে। সবার মাঝে শির দ্বারা, যে শির দ্বারা এই আন্দোলনের বারবার প্রতীকী হয়ে উঠেছে, সেই শির দ্বারাটা হাতে নিয়ে রেখেছেন জুনিয়র চিকিৎসকদের একজন। এটা তোমাদের মেরুদণ্ডের দুপাশের মবের মিছিল শেষ শুরু হতেই দুপাশে যারা নাগরিক সমাজ ছিল তারাও কিন্তু করতালি দিয়ে সেই মিছিল যে এগোতে পেরেছে, ব্যারিকেড খুলে, ব্যারিকেড যে খোলাতে পেরেছেন চিকিৎসকেরা, জুনিয়র সিনিয়র চিকিৎসকদের যে অবস্থান চলছিল সেই ব্যারিকেড যারা খোলাতে পেরেছেন, এবার কিন্তু সেইটাকে অভিনন্দন জানাচ্ছেন দুপাশে, বিবি গাঙ্গুলির দুপাশে দাঁড়িয়ে থাকা অগণিত মানুষ যারা এসছেন। শেষ পর্যন্ত জিতলো মেরুদণ্ড, জিতলো শান্তিপূর্ণ আন্দোলনের রাস্তায়। 14 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন, 12 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর। ডেপুটেশন আমরা দিলাম, আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব, কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল, আন্দোলন সেইভাবেই চলবে। সেখানে যে দাবি ছিল পদত্যাগ, সেই ডিমান্ডে আমরা এখনো অনড় থাকছি। আমরা মনে করি এই নৈতিক দায়ভার নিয়ে কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল স্যার, তার পদত্যাগ করা। এরপর আর এক কাণ্ড, কলকাতা পুলিশের প্রধানের সঙ্গে দেখা করে তারই পদত্যাগ চেয়ে এলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। পুলিশ কমিশনার অবশ্য জুনিয়র ডাক্তারদের জানিয়েছেন তিনি ভালো কাজ করেছেন, পদত্যাগ করবেন না, সরিয়ে দিলে সরে যাবেন। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন সিপির পদত্যাগের দাবিতে তাঁরাও অনড়। দেখুন, বিনীত গোয়েলকে সরতে হবে কি হবে না এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। কারণ সন্ধে খবর এলো নবান্নে গিয়েছেন বিনীত গোয়েল। কেন? তখন অবশ্য মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন না, মুখ্য সচিব ওখানে ছিলেন। কেন? নজর রেখেছি। আর সন্দীপ ঘোষ এই গোটা চিত্রনাট্যের অন্যতম একটা ক্যারেক্টার। এই যখন আমি ঠোঁট কাটা শুরু করছি তার একটু আগে শুনলাম সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনও সাসপেন্ড করলো। ওই যে শুরুতেই বললাম, জাগছে জনতা, খুলছে শিকল। সন্দীপ ঘোষ গোটা বাংলা কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত তার নামে ক্ষেপে লাল। তিনি গ্রেফতার হয়েছেন শেষ পর্যন্ত দুর্নীতির দায়ে, তাতেও রক্ষে নেই। জনরোষের নামগন্ধ কমার কোনো লক্ষণই নেই। আর একবার দেখুন কিভাবে চড় খেলেন আদালত চত্বরে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ একটা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ। কোথায় পৌঁছেছেন আজ? দায়টা কার? জনরোষ কোথায় ভাবতে পারছেন? আগ্নেয়গিরি ফেটে গিয়েছে, ক্ষোভের স্রোত দিকে দিকে।
এদিন আলিপুর আদালতে তোলা হয়েছিল সন্দীপ ঘোষকে। তবে দিনের শুরুটা দেখে অনেকটাই আন্দাজ করা গিয়েছিল কি হতে চলেছে। নিজাম প্যালেস থেকে বেরোনোর সময়তেই দেখা গেল নিজাম প্যালেস চত্বরের মধ্যে এই সরকারি কর্মচারীদের একাংশ এবং বাইরের অনেকে এসে যখন সন্দীপ ঘোষকে বের করা হচ্ছে তখন চোর চোর স্লোগান দেন এবং সেই জায়গা থেকে নিরাপত্তার কথা চিন্তা করে এই মুহূর্তে আদালতেও আমরা দেখতে পেলাম যে সেখানেও বিক্ষোভ হচ্ছে। সন্দীপ ঘোষ এবং বাকি তিনজনকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আদালত চত্বরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানেও বিক্ষোভ দেখা দেয়। ওনার সমস্ত পরিমণ্ডলের যারা যারা আছেন, সে এফএসএল এর লোক হতে পারে, সে ডাক্তার হতে পারে, তারা ওই প্লেস অফ অকারেন্সের মধ্যে এসে দাঁড়িয়ে রইল যে তথ্য যেটা সেটাকে লোপাট করবার জন্য। তো সুতরাং এরা তো প্রত্যেকে দোষী, যারা যারা ওই ঘরের মধ্যে ছিল। লজ্জা লাগছে আমাদের ডিসি, তিনি ছবি দেখিয়ে দেখিয়ে বলছেন যে ইনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। সেই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এ তো বলে দিল আইএমএ যে ও ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়। বিক্ষোভ এবং নিরাপত্তার কথা ভেবে এই মুহূর্তে নিজাম প্যালেস থেকে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়ার পরেও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী তারা ঢাল এবং লাঠি নিয়ে তারা এগোচ্ছেন। কারণ সিবিআই আধিকারিকরা কোথাও মনে করছেন যে নিরাপত্তা একটা বড় সমস্যা হতে পারে, কারণ সন্দীপ ঘোষের ওপর মানুষের একটা রোষ রয়েছে। এর আগে সঞ্জয় রায়কেও মেডিকেল টেস্ট করার সময় দেখা গিয়েছিল সাধারণ মানুষ চড়াও হয়েছিলেন সঞ্জয় রায় যে প্রিজন ভ্যানে ছিলেন সেই প্রিজন ভ্যানের ওপর, এবং সেই নিরাপত্তার কারণে গতকাল মেডিকেল টিমকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছিল। আজকে আদালতে তোলার সময় কোনোভাবে আদালত থেকে নিয়ে আসার সময় যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেই আশঙ্কা সিবিআই আধিকারিকদের রয়েছে, এবং সেই কারণে এই মুহূর্তে অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে নিজাম প্যালেস থেকে। বাইরে যখন ক্ষোভ, ভিতরে চলছে শুনানি। সন্দীপ ঘোষ সহ 4 জনকে আদালতে তোলা হয়েছিল। সিবিআই এদিন 10 দিনের হেফাজত চায়। সিবিআই কি বলে? সব অভিযোগ খুব গুরুতর, এটা হাইকোর্টের আদেশের ভিত্তিতে তদন্ত, এটা আর্থিক দুর্নীতি, আরও অভিযুক্তদের হেফাজতে নেওয়া প্রয়োজন। সন্দীপের আইনজীবীর পক্ষ থেকে হঠাৎ বলা হয় ওর অ্যালার্জির সমস্যা রয়েছে। এও বলেন তার মক্কেল অন্য মামলায় তদন্তে সহযোগিতা করেছেন, রোজ হাজিরা দিয়েছেন। মক্কেলের হয়ে জামিন চাইছি না, তবে 10 দিন হেফাজতে নেওয়ার আবেদন কমানো হোক। দিনের শেষে বিচারক অভিযুক্ত 4 জনেরই 8 দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেছেন। সিবিআই এদিন কোর্টে দাবি করেছে এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। সন্দেহভাজন ব্যক্তি 4 জনের বেশি। তারা জানান যে টেন্ডারের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং নিজের লোকেদেরকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে এবং সেজন্য 7টি ভুয়ো সংস্থা তৈরি করে এই টেন্ডার দুর্নীতি করা হয়েছে। ফলে এই দুর্নীতির সঙ্গে আর কারা কারা কীভাবে জড়িত সেটা খতিয়ে দেখতে তাদেরকে হেফাজতের প্রয়োজন, এবং এই 4 জনকে আজকে বিচারকের সামনে আনার পর বিচারকের সামনে সন্দীপ ঘোষের শারীরিক ভঙ্গি কিন্তু যথেষ্ট নমনীয় ছিল, অর্থাৎ কোথাও গিয়ে তিনি একটা মানসিকভাবে যে ভেঙে পড়েছেন সেটাও কিন্তু স্পষ্ট ছিল। সন্দীপকে দেখেই হাত এসে তার কান ঘেঁষে একটা চড় মাথার উপর পড়ল। আর সন্দীপকে নিয়ে বেরোনোর সময় দেখুন, আর এই সন্দীপ ঝড়ের রাজনীতিও উথাল পাথাল। এত বেইজ্জত কখনো বাংলার প্রশাসন হয়নি, স্বাস্থ্যমন্ত্রক এত বেইজ্জত কখনো হয়নি, এত অপরাধ কখনো করেনি। মানুষ ফুঁসছে এবং বলে রাখি, সিবিআই যদি যে প্রশ্নগুলো উঠেছে এই প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারেন, মানুষের কাছে গ্রহণযোগ্য উত্তর না দিতে পারেন, তাহলে কিন্তু তাদেরও মুখ রক্ষা হবে না। মমতা ব্যানার্জি এই ধরনের
সমাজের নিকৃষ্ট স্তরের লোকেদেরকে সবচেয়ে উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে। দড়িতে টান পড়েছে। সময়ের অপেক্ষা করুন, এই সরকারটাই খান খান হবে। মূল মামলায় অ্যাকশন চাই। তদন্ত দুর্নীতি নিয়ে সন্দীপ ঘোষকে ধরেছেন, ধরুন, কিন্তু ওটা যেন নাকের বদলে নরুন না হয়। সন্দীপ ঘোষের গ্রেফতারিতে উচ্ছ্বাস আন্দোলনকারী চিকিৎসকদের। সে তো নাকের বদলে নরুন। মূল ঘটনার তদন্তের কি হলো? ধর্ষণ খুনের তদন্ত, সেই প্রশ্ন তুলছে রাজনীতিও। এখনো সিবিআই কোনো রেজাল্ট দিতে পারেনি। এক্ষেত্রে নাগরিক সমাজের আন্দোলন, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কারণ আমরাও আমাদের দাবিও তাদের দাবির সঙ্গে সম্পৃক্ত। সন্দীপ ঘোষ 4 জনকে 8 দিনের সিবিআই হেফাজত দিয়েছে আদালত। এই কেস পশ্চিমবাংলার বাইরে ট্রান্সফার করুক, নইলে মমতার পুলিশ ওদেরকে বিরিয়ানি খাইয়ে রাখবে, যেমন শাহজাহানকে রেখেছে। পশ্চিমবাংলার বাইরে কেস ট্রান্সফার করুক। আমি হাত জোড় করে সিবিআইকে বলবো, আপনি সুপ্রিম কোর্টকে বলুন। সন্দীপ ঘোষের এই গোটা বিষয়টা নিয়ে যা যা আইনি পথে সিবিআই এগোবে, যা যা তথ্য প্রমাণ কোর্টের কাছে পেশ করবে, সিবিআই নিশ্চিতভাবে এগোক। সেখানে কেউ কোনো বাধা দিতে যাবে না, কেউ কোনো প্রশ্ন তুলতেও যাবে না। কুণালবাবুদের নেতৃত্বেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হয়েছিল পুলিশের দ্বারা। আর পুলিশ এই তথ্য প্রমাণ লোপাট করার ফলেই এই রেপ অ্যান্ড মার্ডার কেসে তৃণমূলের তথ্য প্রমাণ লোপাট করার জন্য সিবিআই খুব একটা বেশি এগোতে পারছে না।